সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বাজেট নিয়ে বিশেষ আয়োজন। আপনারা জানেন মাননীয় অর্থমন্ত্রী ১লা জুন ২০২৩-২৪ অর্থবছরের জন্য একটি বাজেট উত্থাপন করেছে। সেই বাজেট আমরা দেখতে পেয়েছি সরকারের বাংলাদেশের জন্য একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অঙ্গীকার রয়েছে, যেখানে আমরা পেতে চলেছি স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট নাগরিক এবং স্মার্ট সমাজ। কিন্তু এই উত্থাপিত বাজেটে যে সূচকগুলো রয়েছে বা বরাদ্দের পরিমাণটি রয়েছে, সেই পরিমাণটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারে বা এর ইতিবাচক বা নেতিবাচক দিকগুলো কি কি, সে সবকিছু নিয়ে আজকে আমরা এই আয়োজনে আলোচনা করব। এবং আমাদের সাথে আমাদের এই আলোচনায় সরাসরি যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। স্যার, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। স্যার, যেটি শুরু করেছিলাম বাজেট নিয়ে, আপনার কাছে বাজেটটি আসলে কেমন লেগেছে? কিসের প্রতিফলন দেখতে পাচ্ছেন? আইএমএফ এর শর্ত, অর্থনীতি পুনরুদ্ধার, নাকি নির্বাচনকালীন একটি বাজেট? নিঃসন্দেহে ২০২৩-২৪ অর্থ বছরের যে বাজেটটা পেশ করা হয়েছে, এটা একটা কঠিন অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে করা হয়েছে। এইটা আমাদেরকে প্রথম স্বীকার করতে হবে। আপনি যদি এই চলমান অর্থনীতি বছরটাকে ভালো করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে এই বছরে আমাদের রাজস্ব আদায় গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। আমাদের ব্যয়ও গত বছরের কাছাকাছি। আমাদের যেই বাজেটের ঘাটতি অর্থায়ন হয়, এইটাও আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সরাসরি ঋণ নিয়ে এটা করতে হয়েছে। সাধারণত সরকার এই ধরনের জায়গায় যেতে চান না, কারণ এটার কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আছে অর্থনীতির ভিতরে। কিন্তু এই বছর অন্য কোনো উপায় ছিল না। ব্যাংকের তারল্য যেহেতু কমে গেছে খুবই, এই জন্য যে আমাদের যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, তারা সেইভাবে সরকারকে ঋণ দিতে পারে নাই। তো এই কারণে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যেতে হয়েছে। মূল্যস্ফীতির কথা নতুন করে বলবার কিছু নাই। এটা জনগণরা জানেন এটা কিভাবে তারা সংসার চালাচ্ছেন, কি পরিস্থিতির ভিতরে আছেন। মুশকিলটা হলো যে বৈশ্বিক বাজারে আমাদের জিনিসপত্রের দাম কমলেও দেশের বাজারে এটার প্রতিফলন খুব একটা হয় নাই। এটার একটা কারণ অব্যবস্থাপনা, কিন্তু একটা বড় কারণ এটাও আছে যে আমাদের দেশের যে মুদ্রার মান, এটা অনেক আগের থেকে দুর্বলতর হয়েছে। আমরা যেটাকে বলি যে টাকার মান কমে গেছে, অবমূল্যায়ন হয়েছে। এবং সার্বিকভাবে আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের কিন্তু ডলার সংকট, যেটা আমরা সাদা ভাষায় বলি, বৈদেশিক মুদ্রার একটা সংকট রয়েছে। এবং এই পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিতে হয়েছে। আমদানির ক্ষেত্রে অনেক ধরনের বিল পেমেন্ট বাকি রয়েছে। আমরা এখন যখন কথা বলছি, আপনারা জানবেন যে আমাদের কয়লা মজুদ এখন সেই অর্থে নাই। আমাদের পেমেন্ট বাকি পড়েছে এবং পায়রা বিদ্যুৎ, যেটা আমাদের সবচাইতে বড় বিদ্যুৎ কেন্দ্র, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমাদের দেশের সার্বিকভাবে বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতি এখন সাম্প্রতিক বছরগুলোর তুলনায় যে কোনো, এটা সবচাইতে খারাপ অবস্থায় আছে। এবং এই গ্রীষ্মকালটা কাটানো একটা খুবই কঠিন পরিস্থিতির ভিতরে গেছে। এটা তো সাধারণভাবে বাসাবাড়ির ভিতরে যা আছে, কলকারখানাগুলো এটাতে অসম্ভব রকমের অসুবিধার ভিতরে আছে। কাঁচামাল আমদানির ক্ষেত্রেও তারা অসুবিধা আছে। সার্বিকভাবে উৎপাদন, তারা বলছেন যে তাদের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী তারা করতে পারছেন না। এখন এই পরিস্থিতি যখন বাজেট আসে, তখন এটাকে গতানুগতিকভাবে এটা করবার সুযোগটা আমরা দেখি না। অর্থনীতিবিদ হিসেবে আমাদের কাজ মূলত আমরা এটার টেকনিক্যাল জায়গা থেকেই দেখি। নিঃসন্দেহে যারা বাজেট প্রদান করেন, রাজনৈতিক ব্যক্তিত্বের অনেক ধরনের রাজনৈতিক দিক থাকে, কিন্তু এরকম অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি যে এটা টেকনিক্যাল দিকটাতে গুরুত্বটা বেশি দিতে হয়। কারণ অর্থনৈতিক পুনরুদ্ধার যদি না হয়, এখানে যদি শৃঙ্খলা না আসে, তাহলে সার্বিকভাবে এটা রাজনৈতিকভাবেও কোনো রাজনৈতিক দলের জন্য ইতিবাচক হবে না। তো এই পরিস্থিতিতে যে বাজেটটা এসেছে, এটাকে বাজেটের দুটো ভাগ থাকে। আমি সেই ভাগ ধরে বলছি যে একটা হলো আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েশন বিল, যেখানে বরাদ্দ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাগুলো থাকে। এইটা খুবই গতানুগতিক ভাবে এসছে। এটা এই অর্থ বছরের যেহেতু বাজেটে বড় ধরনের সংশোধন হয়নি, আপনাদেরকে প্রথমেই যেটা বললাম যে রাজস্ব আদায় হয় নাই, ব্যয়ও সেইভাবে হয় নাই, ইনফ্যাক্ট সরকার করতেও চায় না। এই বছরের জুলাই মাসেই একটা, আপনাদের যদি মনে থাকে, বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে যে ব্যয় সংকোচন
বা এটাকে আমরা যেটাকে বলি যে অস্টেরিটি মেজারের ভিতরে সরকার গেছে। তো সেই প্রেক্ষিতে যে বাজেটটা যেভাবে সংশোধন করা উচিত ছিল সংশোধন করা হয় নাই। ফলে যেই সামনের বছরের বাজেট যখন ধরা হয়েছে এটা একটা বিপুল উল্লম্ফন তাদেরকে দিতে হবে। ৪০-৪৫% হয়তো প্রবৃদ্ধি অর্জন করতে হবে আয় ব্যয়ের ক্ষেত্রে। এইটা আমরা মনে করি যে এটা খুবই বড় আকারে এটা চ্যালেঞ্জ হবে এবং এটার ভেতরে শৃঙ্খলা আনা কঠিন হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই পুরো পরিস্থিতির ভিতরে যেহেতু IMF এর সাথে একটা ঋণের চুক্তির ভিতরে গেছেন সরকার, অনেকগুলো শর্ত আছে, সংস্কারের শর্ত রয়েছে, অনেকগুলো অর্থনৈতিক মানদণ্ডও দেওয়া হয়েছে বেশ কিছু ভ্যারিয়েবলে। তো সেই দিক দৃষ্টিভঙ্গি থেকে সংস্কার কর্মসূচি বাজেটের ভিতরে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেট বক্তৃতা এবং অন্যান্য ডকুমেন্টে এটা বড় আকারে IMF এর সাথে যে শর্তগুলো হয়েছে তারই একটা প্রতিফলন। সেটার বেশ কিছু হয়তো দরকারও রয়েছে। কিন্তু সার্বিকভাবে এটার যেই করের যেই সুপারিশগুলো বা যে প্রপোজালগুলো এসছে সেগুলো থেকে যদি দেখেন কিছু তো ইতিবাচক অবশ্যই রয়েছে। ধারাবাহিকভাবে এই সরকার চেয়েছেন যে দেশীয় শিল্পকে আরো বেশি প্রোটেকশন দিতে। এটা কিছু কিছু ক্ষেত্রে এখানে অব্যাহত রাখা হয়েছে, এটাকে বাড়ানো হয়েছে। যেটা আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের যে মোট যে করযোগ্য আয় আছে এটা সীমাটাকে একটু বাড়ানো, কারণ আমরা যে করমুক্ত আয়ের সীমাটাকে একটু বাড়াতে পারি কিনা। তো এটা ৩ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকা সাধারণভাবে করা হয়েছে নারীদের জন্য, অন্যদের জন্য দ্বিমত রয়েছে। আমি দেখেছি যে ৩.৫ লক্ষ টাকার করটা তারা অনেকেই ৪ লক্ষ চাচ্ছিলেন সাধারণের ক্ষেত্রে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আরো বেশি চাচ্ছিলেন। সেটি নিয়ে যদি কিছু বলতেন। সেটা চেয়েছেন, কিন্তু আমরা ৩.৫ লক্ষ এই জন্য বলেছি যে আপনাকে আমরা দুটো সাইডই বিবেচনা করি যে আসলে তো এটা যখন আপনি দিবেন এমন জায়গায় আমরা নিয়ে যেতে চাই না যেখানে সরকারের আয় করাটাও কঠিন, কারণ সরকারের আয় পরিস্থিতি তো ভালো না, এটা তো রাজস্ব আদায় পরিস্থিতি ভালো হয় না। কিন্তু আরো কিছু যেমন বলা হয়েছে যে ধনীদের যে সারচার্জটা এটা ৩ কোটি টাকার উপরে গেলে দিতে হতো, এবারের বাজেটে প্রস্তাব করা হয়েছে ৪ কোটি টাকার উপরে গেলে এটা দিতে হবে। আমি মনে করি যে এই ছাড়টা ধনীদেরকে এইরকম কঠিন পরিস্থিতিতে দেওয়াটা ঠিক হয় না। তো সার্বিকভাবে এইগুলো ছাড়া দেখেন আপনি দেখবেন যে সরকারের যে কর নীতিগুলো দেওয়া হয়েছে এখানে কর আহরণ দ্রুত যেন বৃদ্ধি পায় এই তাগিদটা সম্ভবত পেছনে ছিল, এটা ফুটে উঠছে। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত খুবই কম, আমাদের দেশের অর্থনীতি যত বড় সেই তুলনায় কর আসে না। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের করের আওতা যেটা বাড়ানোর দরকার সেটা হলো যে আমাদের বড় একটা অংশ আছে যারা কর ফাঁকি দেন এবং সেই জায়গাটাতে আরো বেশি দৃষ্টিটা থাকলে বোধহয় ভালো হতো। এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সেই জায়গাটাতে জোরটা বেশি আসতে হবে, কারণ এক শ্রেণীর মানুষ প্রচুর আয় করছেন কিন্তু ওনারা কর দিচ্ছেন না, এটা তো হতে পারে না। আবার আর একটা বিষয় আছে, দেখবেন আমরা দেখি যে আমরা কর দেই সাধারণ মানুষরা, কিন্তু যেই ব্যবসায়ীদের মাধ্যমে এই করটা রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার কথা সেইখানে গিয়ে এটার ফাঁকি তৈরি হয় এবং এটা দেওয়া হয় না সঠিকভাবে জমানো। এইটা একটা বড় কনসার্ন। সেই জায়গাগুলোতে অনেক ফোকাস থাকা দরকার এবং সরকার আপনার মনে আছে যে গত অর্থ বছরের ২০২১-২২ অর্থ বছরের ভিতরে ১০,০০০ এরকম ইলেকট্রনিক ডিভাইস মানে যারা বিক্রেতা আছেন তাদেরকে দেওয়ার কথা ছিল, সেটা আমরা পারি নাই। এই বছরের এখন পর্যন্ত বোধহয় ৮,০০০-এর মতো ওনারা দিয়েছেন, কিন্তু এইটাকে আগামী বছর ৬০,০০০-এর উন্নতি করতে হবে। তো সেইটা করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানে এই ধরনের যে পদক্ষেপগুলো আছে সেইটাতে মনোযোগিতা হওয়া বেশি দরকার। যখন ওনারা সিমেন্টের জন্য যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল আমরা ক্লিংকার আমরা বাইরে থেকে এনে এখানে সিমেন্ট তৈরি করি, সেইটার উপরে কর বাড়ানোটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। যৌক্তিক মনে হয় না এই কারণে, কারণ এর ফলে নির্মাণ ব্যয় অনেক বাড়বে, নির্মাণ ব্যয় এমনিই বেশি আছে, বিশ্ববাজারে দাম কমলো আমাদের এখানে কমে নাই। সরকারের নিজেরই অনেক ধরনের অবকাঠামোর কাজ চলছে, এগুলোর খরচ আবার বেড়ে যাবে, এগুলো পিছায় যাবে এবং এই থেকে যে সুবিধাটা আপনি অর্থনৈতিকভাবে আমরা পাবো তারপরে এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার ভেতরে সেইগুলো ব্যাহত হবে। আমরা দেখেছি যে ওনারা কলমের মতন খুব বেসিক দেশীয় পণ্যের উপরে ওনারা করটা বাড়ালেন। তো এইটা
খুব হয়তো বড় অংশ খরচ করে না মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু এই বল পয়েন্ট, দেশীয় বল পয়েন্ট কিন্তু আমাদের যারা দেশের সাধারণ মানুষ আছেন তারাই ব্যবহার করেন। এরকম ছোট ছোট অনেকগুলো জায়গা রয়েছে। একটা বড় দুটো জায়গার কথা না বললেই না, যেমন একটা বলা হয়েছে যে আমাদের তেলের দামের উপরে আগে যেই ভ্যাট ছিল আমদানির উপরে, সেইটাকে উনি রদ করে দিয়ে এখন স্পেসিফিক ডিউটি করেছেন। তা এখন যেটা হতো যে ওই জায়গায় স্পেসিফিক ডিউটি দিলে আপনার আগে যেই ট্যাক্সটা লোকাল লেভেলে আমরা রিবেট পেতাম সেটা তো আর পাবো না। মানে এখন আমাদের দাম কমে যাওয়ার, বিশ্ববাজারে তেলের যে সুফলটা বাংলাদেশের মানুষ পাবেন স্থানীয়ভাবে, সেই সুফলটার মধ্যে আবার করের ভাগটা নিজেদেররা এনবিআর এটাকে নিশ্চিত করে ফেললেন। সুতরাং এখানে আমি একটু যোগ করতে চাই, যেটি সুফলের কথা বলছিলেন আন্তর্জাতিক বাজারে কমে গেছে, সে সুফলটা আসলে বাংলাদেশ আসলে পাওয়ার কথা ছিল এই সময়টাতে, কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে কি অভ্যন্তরীণ সমস্যায় কি মানে আমরা পড়ে আছি কিনা? এটার কারণ হলো যে এটা খুবই ইজি সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ আর কি। একবারে একটা বড় অংশে আমাদের তো বিপুল পরিমাণ মোট আমদানি কিন্তু প্রায় 12% মতোই হলো আমার জ্বালানির জন্য। আমরা 12 থেকে 15% হলো আমার জ্বালানির জন্য। ইট ইজ এ হিউজ অ্যামাউন্ট কিন্তু, হ্যাঁ, একটা সিঙ্গেল সোর্সের থেকে। তো সেইটাকে ওনারা সিকিউর করতে চেয়েছেন আর কি, যে সেইটার বাজারে প্রতিযোগিতামূলকভাবে আসলে তো এই বিশ্ববাজারে দাম কমে গেলে এটার সুফল ভোক্তারা পাবেন। ভোক্তারা যখন দাম বেড়ে গেছে, ভর্তুকি যেহেতু আর দেওয়া হবে না, তো সেটা তো অলরেডি অনেক দাম বাড়ানো হয়েছিল। আপনার মনে আছে যে 36% থেকে 50% দাম বাড়ানো হলো। এটার কারণে ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে, এটার কারণে সার্বিকভাবে জিনিসপত্রের দাম বেড়েছে। এখন যখন এটা কমে আসছে আমাদের এবং $120, $30, $40 থেকে এটাকে এখন $70-75 নেমে এসছে, তখন এটার বেনিফিটটা কিন্তু নেওয়ার জন্য যে আমার স্থানীয় পর্যায়ের ভোক্তারা যে সুবিধাটা পাবেন, সেইখানেও একটা অংশ সিকিউর করে করের ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে আগে তো একটা হওয়ার সুযোগ ছিল, যেহেতু বিইআরসিতে এক ধরনের শুনানির ব্যবস্থা ছিল আইন অনুযায়ী। সেটাও একটা মানে অধ্যাদেশ দিয়ে কিন্তু এটা বন্ধ করে এটা এককভাবে সরকার নির্বাহী আদেশে করতে পারেন, এই ধরনের প্রক্রিয়া নিয়ে গেছে। ফলে এটার মধ্যে যে স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত ছিল সেইটা ওনারা নেন না। আর যেটা বড় চিন্তার জায়গা আছে সেটা হলো যে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতির ভিতরে চ্যালেঞ্জগুলোর জন্য যে সামনের দিনের কতগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। একটা হলো যে আমাদের যে বিনিময় হার আছে এটা বাজারের উপরে ছেড়ে দেওয়া, আমাদের যে সুদের হার আছে এইটাকে একটা বাজারের উপরে ছেড়ে দেওয়া। এই প্রক্রিয়াগুলোর যে প্রভাব যতখানি থাকবে, সেই তুলনায় কিন্তু একেবারে দরিদ্র মানুষ যারা, তাদের আমি প্রোটেকশন এখানে আরেকটু থামাবো আপনাকে। সুদের হারটা বাজারের উপর ছেড়ে দেওয়া, গণমাধ্যমে এরকম ভাবেও এসেছে যে বাজারের উপর ছেড়ে দেওয়ার কারণে আসলে বাংলাদেশ সরকারের ঋণের সুদের পরিমাণটা বেড়ে গেছে। এই যে একটা সমস্যা তুলে ধরা হয় যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখি, সেটিকে কিভাবে অ্যাড্রেস করবেন? না, আমরা এখন কিন্তু সুদের হার বাজারের উপরে ছেড়ে দেওয়া হয় নাই। এখন এটা ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া প্রয়োজন রয়েছে। প্রয়োজন এই জন্য রয়েছেন যে যারা অর্থনীতির ছাত্র আছেন বা যারা অর্থনীতির চর্চা করেন তারা জানবেন যে আপনি যখন বাজারের চাহিদা এবং যোগানের থেকে নিচে আপনি যখন কোনো কিছুর দাম তৈরি করেন, অর্থাৎ সুদের হারটা হলো ঋণ এবং আমানতের ক্ষেত্রে আপনি তো সঞ্চয় যেটা করবেন এবং ঋণ যেটা করবেন সেইটার একটা দাম। তো সেইটাকে যখন আপনি আমার যা হওয়া উচিত চাহিদা এবং যোগান অনুযায়ী তার থেকে নিচে রাখবেন, তখন এক্সট্রা একটা অ্যামাউন্ট তাকে আপনার বাজারে দিতে হবে তারল্য হিসেবে। এখন তারল্য হিসেবে সেইটা দেওয়ার মতো ক্ষমতা এখন আর নাই বাজারে। তো সেটা যদি না থাকে তাহলে তো এটা একটা সংকট সৃষ্টি হবে, এবং যখন এই সংকটটা সৃষ্টি হবে তখন কিন্তু এটার সুবিধাটা পাবেন যারা আরো বেশি শক্তিশালী এবং বড় যে স্টেক হোল্ডাররা আছেন, অংশীজন আছেন। মানে যারা বড় ব্যবসায়ী তারা হয়তো ঋণ পাবেন, ছোট ব্যবসায়ীরা আরো পাবেন না। ছোট ব্যবসায়ীরা একদিকে বিদ্যুৎ পান না, আর একদিকে ওনারা আমদানি ঠিক মতো করতে পারেন না, ওনারা বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে ওনারা পিছিয়ে আছেন, ব্যাংকগুলো তাদেরকে এলসি খুলতে দিচ্ছে না। আবার যদি তারা সুদের মানে নির্দিষ্ট হারে ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়েন, তাদের জন্য তো ব্যবসা চালানোই কঠিন হয়ে যাবে।
এবং এর ফলে কিন্তু আপনারা দেখবেন যে আমার দেশের ভেতরেও যে বাজারটা আছে, এই বাজারের ভেতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অনেকগুলো বড় ব্যবসায়ীর কাছে এইটার কন্ট্রোল চলে যাচ্ছে, এবং যখন কন্ট্রোলটা চলে যায় তখন কিন্তু বাজারের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এইটার একটা নেতিবাচক প্রভাব পড়ে, দাম বেশি হয়। এটা আপনি সাম্প্রতিক সময় আপনার মুরগির দামের ক্ষেত্রে দেখেছেন, ডিমের দামের ক্ষেত্রে দেখেছেন যে কিভাবে এটা বড় ব্যবসায়ীদের করায়ত্তের ভিতরে চলে গেছে। সুতরাং এই প্রক্রিয়া কিন্তু সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে যেন অধিক সংখ্যক ব্যবসায়ী ওই প্রসেসের ভেতরে থাকেন। তো সেই জায়গাটাতে আসে না, ইনফ্লেশনের জায়গাটাই তো সাধারণ মানুষকে মূল্যস্ফীতির জন্য তো সবচেয়ে বড় চিন্তার মধ্যে রাখতে হয়, কারণ তাকে তো সংসার চালাইতে হয়। সে অর্থনীতির এত জটিলতা কুটিলতা বুঝতে চান না, তিনি চান যে তার যেটুক আয় আছে সেটুক দিয়ে তুমি চলতে পারেন কিনা, কিছুটা সঞ্চয় করতে পারেন কিনা। বাংলাদেশে তো কোনো সেই অর্থে সামাজিক নিরাপত্তা বেষ্টনীও নাই, আপনাকে নিজের বৃদ্ধকালে নিজেকেই দেখতে হয়। সরকারের যেই সার্ভিসগুলো আছে সেই সার্ভিস দিয়ে তো তার যে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্যগত এটা গুণগত মান রাখতে পারেন না। তো সবাই তখন চান যে এটা কিছুটা সঞ্চয় করতে, এখন সেই প্রক্রিয়া না থাকলে তাদের মধ্যে চিন্তার ভিতরে থাকতে হয়, এবং অনেকের জন্য সংসার চালানো কঠিন হয়ে গেছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলেছিলাম যে অনেকগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেগুলো আমদানির উপর আমরা নির্ভরশীল, কিন্তু এটার উপরে যে করটা আছে আমদানির ক্ষেত্রে এবং স্থানীয় ক্ষেত্রে এটাকে আপাতত রদ করা হোক, এটাকে কমিয়ে আনা হোক। এবং সয়াবিন তেলের ক্ষেত্রে যেমন করা হয়েছিল, তারপরে এটাকে আবার তুলে নেওয়া হলে একবারে 19 টাকা বেড়ে গেল। তো এই ধরনের চিন্তাটা প্রতিফলন এইবারের বাজেটে থাকবে বলে আমরা চিন্তা করেছিলাম, যে সামনের বছরটা একটা কঠিন অর্থ বছর যাবে, এই জায়গায় রিলিফটা দেওয়া। জি, আপনার কথার মাধ্যমে যে বিষয়টা আসলে উঠে এসেছে, সর্বক্ষেত্রে আসলে মনিটরিং ব্যবস্থাটা এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা খুবই প্রয়োজন। আমি একটু আসতে চাচ্ছি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে মূল্যস্ফীতি যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেই জায়গায় যদি আমরা কিছু সঞ্চয়ের চিন্তা করি, আমি যদি সঞ্চয়পত্রটি এখন খুলতে চাই, তাহলে হচ্ছে এই বাজেট যদি কার্যকর হয়ে যায় 1 জুলাই থেকে, আমাকে 2000 টাকা আয়কর দিতে হবে। এই যে 44টি পরিষেবা আমি পেতে যাব, সেখানে এই সাধারণ মানুষ 2000 টাকা আয়কর দিতে হবে, এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এবং এখানেও কিছু দ্বিমত আমরা দেখতে পেয়েছি। দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেকেই বলেছেন যে না, এই সিদ্ধান্তটি আসলে সরকারের খুব ভালো একটি সিদ্ধান্ত, তাহলে আমরা রাজস্ব হয়তো খুব সহজেই পেতে পারবো। এই বিষয়ে জানতে চাচ্ছি। দেখেন, বাংলাদেশে কিন্তু ন্যূনতম আয়ের মানে আয়করের একটা বিধান কিন্তু আগেও ছিল। আপনার যদি আয়কর দেওয়ার মতো আয় থাকে, তাহলে আপনি যদি সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন, ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশনের ভিতরে, আপনাকে ন্যূনতম 5,000 টাকা দিতে হয়। আপনি যদি অন্যান্য সিটি কর্পোরেশন থাকেন ঢাকা বা চিটাগাং এর বাইরে, তাহলে আপনাকে 4,000 টাকা দিতে হয়, এবং তার বাইরে যারা আছেন 3,000 টাকা দিতে হয়। এটা ছিল। তার অতিরিক্ত হিসেবে যার ন্যূনতম সঞ্চয় মানে ন্যূনতম আয়করণ দেওয়ার মতো আয়ও নাই, যেটাকে কিন্তু উনি রিটার্ন দেন, তাহলে আমরা বলেছিলাম যে মানে এটার ভিতরে আবার 2,000 টাকা আনা হয়েছে। তো ওনার তো ন্যূনতম কর দেওয়ার মতো পরিস্থিতি নাই, না থাকলে উনি 2,000 টাকা আরোপ করাটা আমরা মনে করি যে এটার প্রয়োজন এই কারণে নাই। কারণ হলো যে এইটা আমাদের সার্বিকভাবে যে আপনি ছাড় দিয়েছেন, সেই ছাড়টার একটা পরিপন্থী হলো। এবং দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে এর ফলে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা নিরুৎসাহিত বোধ করবেন যে ওই ছাড়গুলো মানে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আপনি, এবং এক সময় তার আয় বাড়লে যখন সে রিটার্ন দেওয়ার অভ্যাসটা থাকবে, সে আয়কর দিতে থাকবে। এইটাতে কোনো অসুবিধার ভিতরে নাই, তাকে নিরুৎসাহিত করার কিছু নাই। যেই সার্ভিসগুলোর কথা বলা হয়েছে যে 38টা বা 44টা, যেটার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ হলো যে এই ধরনের সার্ভিস আপনি নিবেন, এখানে অনেক ধরনের সার্ভিস আছে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন থেকে শুরু করে আপনি যে হয়তো কেউ বন্দুকের লাইসেন্স নেওয়া পর্যন্ত আছে, হ্যাঁ, এই সার্ভিসগুলো নিলে রিটার্ন জমা দিতে হবে। এইটা একটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ, কিন্তু সেই রিটার্ন জমার সময় আমার মানে মিনিমাম একটা ট্যাক্স দিতেই হবে এমন আমি মনে করি না যে এটা থেকে অনেক ট্যাক্স আসবে। এবং এই কারণ এই সার্ভিসগুলো যারা নিবেন তাদের মিনিমাম একটা আয়ের ভিতরে থাকে,
এবং সেই আয়টা তখন ওনারা এমনি ওই 3, 4, 5 হাজার টাকার ভিতরে অন্তত করবেন। তো অতিরিক্ত ভাবে এখানে অনেক আসবে না, কিন্তু আমার যারা একদম লো ইনকাম গ্রুপ, এই যারা রিটার্ন দিচ্ছেন তারা নিরুৎসাহিত হবেন। যারা হয়তো অনেকদিন আগে রিটায়ার করে গেছেন, কিছু সঞ্চয়পত্র এখনো আছে, তার থেকে হয়তো ওনার করযোগ্য আয় আসে না, অনেকটা 10-15 লাখ টাকা মানে 5 লাখ টাকার উপরে ওনার একটা সঞ্চয়পত্র আছে। উনাকে শুধু শুধু আপনি এটার ভিতরে আনবেন, উনি এই সঞ্চয়পত্র ভেঙে নিয়ে উনি হয়তো অন্য কোনো একটা মানে কষ্টকর কোনো একটা ফাটকা বিনিয়োগের ভিতরে চলে যাবেন। আমরা তো জানি যে বিভিন্ন জায়গায় এমনিতেই আমাদের এইখানে সেইখানে কি বিভিন্ন ভুইফোর সংস্থা প্রলুব্ধ করার চেষ্টা করে। তো আমি মনে করি যে এইটার প্রয়োজন ছিল না, এটা থেকে অনেক বড় আয় করার জন্য, বরং এনফোর্সমেন্টটা অনেক জরুরি। আমার 85 লাখ টিন আছে, আমার সেখানে 35 লাখ মানে মাত্র এটা রিটার্ন জমা দেন। বাকি 50 লাখকে আপনি SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে কিন্তু আপনি মানে তাদেরকে উৎসাহ দিতে পারেন, তাদেরকে বলতে পারেন যে আপনি রিটার্ন দিচ্ছেন আমরা জানি, কারণ আপনার কাছে তো তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়েই খোলা হয়েছে, মিনিমাম তো একটা দেওয়া হয়েছে। আপনি দেখেন, আমরা বলেছিলাম যে এনবিআর ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় যারা বাড়ির মালিক আছেন, হোল্ডিং ট্যাক্স দেন, তো সেইখানে তাদের যেই ডাটাবেসটা আছে, গাড়ির যে বিআরটি এর ডাটাবেসটা আছে, সেইখানে আপনি এনশিওর করেন যে তারা ট্যাক্স রিটার্ন দিচ্ছে কিনা। হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে আপনি নিয়ে আসেন যে হোল্ডিং ট্যাক্স দিতে হইলেও আপনাকে রিটার্ন জমা দিতে হবে, তাহলে এগুলো জাস্টিফাইড হবে এবং আপনার রিটার্নে থাকতে হবে যে আপনি এই বাড়ির মালিক আছেন। এই ধরনের স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। সরকারের একটা এজেন্সির সাথে আর একটা এজেন্সির যেই তথ্য আছে এগুলাকে আদান প্রদান করে এক জায়গায় নিয়ে আসা যায়, এবং যারা সত্যিকার অর্থে সম্পদের মালিক আছেন, সত্যিকার অর্থে অনেক আয় করেছেন বৈধ পথে অবৈধ, তাদেরকে করের আওতায় আনতে হবে। আপনার যে এনআইডিটা আমাদের আছে, ইটস এ ফ্যান্টাস্টিক ডাটা সিস্টেম হতে পারে, এবং মানে লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে আমাদের ন্যাশনাল গভর্নমেন্টের একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদানের একটা মানসিকতা থাকা দরকার, একটা প্রোটোকল থাকতে হবে, এবং আমাদের ডিজিটাইজেশন করে এটাকে আপনি করতে পারেন। আমি খুবই মানে এখনো খুবই চিন্তার ভিতরে আছি যে প্রাইভেট এজেন্ট নিয়োগের যেই প্রস্তাবটা এসছে, ওটা বলা হচ্ছে যে রিটার্ন প্রিপেয়ার হবেন, ওনারা কিভাবে এইটাকে ফ্যাসিলিটেট করবেন আমি এখনো জানি না। এই ধরনের একটা বিষয় পাইলট না করে, হঠাৎ করে বড় পরিসরে আলোচনা না হলে একটা সার্কুলার দিয়ে দেওয়া হলো, এইটা একটা চিন্তার ব্যাপার। ওনারা বাড়ি বাড়ি গিয়ে কিভাবে এইটাকে ওনারা দেখবেন যে কর রিটার্ন আছেন কিনা। আপনার আমার বাড়িতে গিয়ে ওনারা প্রশ্ন করবেন যে আমার রিটার্ন আছে কিনা, এবং আমি যদি বলি যে আমি রিটার্ন দেই, ওনারা কি চেক করবে না যে আমার চেক করতে হবে, এই অথরিটি কি ওনার আছে, নাকি ওনারা ভয় ভীতি দেখাবেন যে আমরা জানি যে আপনি ঠিক মতো ট্যাক্স দেন না, আপনি আসেন আমার এখানে না আসেন। কারণ যেই রিটার্নটা দেওয়া হবে, মানে যে ওনারা যেই কাস্টমার ধরবেন বা ক্লায়েন্ট ধরবেন, তারা যেই পরিমাণ কর দিবেন সেইটার থেকে ওনারা ভাগ পাবেন বলা হচ্ছে। তো নর্মালি যেটা হয় যে যারা রিটার্ন প্রিপেয়ার করেন, আমরাও যারা রিটার্ন প্রিপেয়ার করি থ্রু কিন্তু লয়ার করি, আমি নিশ্চিত অনেক দর্শকও করেন, তাদেরকে তো আমরা একটা ফি দেই, তারা এটাকে রিটার্ন করেন। তিনি আমাকে বিভিন্নভাবে বরং পরামর্শ দেন যে আপনি এইভাবে করলে আইনের ভিতরে থেকে আপনি আয়করটা কম দিতে পারবেন, এই জায়গায় তাদের বিনিয়োগ করেন, তাইলে আপনার আয়কর রিটার্ন কম আসবে। একটা ডিপিএস খুলেন, ওইখানে বিনিয়োগের আয়করের ছাড়ের সুযোগ আছে, আপনার সঞ্চয় হবে, এই ধরনের পরামর্শ দেন। এইখানে যাদের দেওয়া হচ্ছে তারা হলো আপনি যত ট্যাক্স দিতে পারবেন সেখান থেকে কমিশন পাবে, তার একটা আগ্রহ থাকবে আপনাকে কত বেশি ট্যাক্সের মধ্যে ফেলা। তো এই ধরনের বিষয়গুলো বড় পরিসরে আলাপ আলোচনা না করে, এটার ভালো দিক মন্দ দিক বিবেচনা না করে, আমার মনে হয় যে এই প্রস্তাবগুলোকে পুনর্বিবেচনা করা উচিত, পাইলট করা উচিত, বড় পরিসরে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেন। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ডিজিটাইজেশন, যেটা আপনি বললেন যে স্মার্ট বাংলাদেশ যদি করতে চান, তাহলে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের বিচার বিশ্লেষণ করে কিন্তু কর আদায় বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। এবং সরকারের যে যারা বাড়ির মালিকের ডাটা আছে এক জায়গায়, গাড়ির মালিকের ডেটা আছে আর এক জায়গায়, ব্যাংকের অ্যাকাউন্টের ডেটা আছে আর এক জায়গায়, এদেরকে একত্রিত করে রিটার্নের ভিতরে আপনি একসাথে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করে তাদের কাছে যাই, তাদেরকে কাছে ক্লেম করি যে আপনারা ট্যাক্সটা ঠিক মতো দিয়েছেন কিনা, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা জাস্টিফাইড ভাবে, যেটা আমরা বলি যে একটা ন্যায়সম্মত ভাবে করও আদায় করা সম্ভব, কর ফাঁকি রোধ করা সম্ভব, এবং সরকারের রাজস্ব বাড়বে, যেটা দিয়ে তিনারা
আরো বড় পরিসরে জনগণকে পরিষেবা দিতে পারবেন। একদমই। আমি আরেকটা শেষের দিকে চলে এসেছি প্রায়। আমি একটু শুরু করতে চাই, সেটি হচ্ছে ব্যয় নির্বাহের জন্য সরকার যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকার ঋণ নিবে, তখন আসলে কেন্দ্রীয় ব্যাংকের টাকা ছাপানোর একটা সময় হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। আর ছাপানো মানে হচ্ছে বাজারে টাকা সরবরাহ বেশি এবং মূল্যস্ফীতির একটি আরো সম্ভাবনার দ্বার উন্মোচন হয়ে যাওয়া। এই যে মূল্যস্ফীতির সময় আরো মূল্যস্ফীতির চাপ বাড়বে, বাজেটে এটা সংস্কারটা কেমন হওয়া উচিত ছিল বলে মনে করেন? এখন কি আসলে উচিত ছিল, মানে নেক্সট বাজেট আমরা যেটি আসলে কার্যকর হবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া সরকারের উচিত কিনা, সেই জায়গাটাও শুনতে যাচ্ছিলাম। এখন এই অর্থ বছরের সরকার আমরা যতটুকু মানে পত্র পত্রিকার ভিতরে জেনেছি সেটা হলো যে এপ্রিল মাস পর্যন্ত বোধহয় ওনারা 70,000 কোটি টাকার মতো ওনারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে 70,000 টাকার যদি ঋণ নেন তাহলে সামনের দিনে এটা আরো বাড়তে পারে অনেকে বলছেন। তো ইকোনমিক্সের একটা টার্ম আছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যখন আপনি ঋণ নেন তখন আপনার এটা একটা মানি মাল্টিপ্লায়ার আছে, এই মানিটা আরো বা টাকাটা আরো মাল্টিপ্লাই হয়, গুণন প্রক্রিয়ায় বাড়তে থাকে আর কি অর্থনীতির ভিতরে। বাংলাদেশে এখন এই মানি মাল্টিপ্লায়ারটা হলো 5.12, এটা আপনার কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী। তো সেইটা তার মানে হলো যে আপনি যদি 70,000 টাকা ঋণ নেন তাহলে আপনার অর্থনীতির ভিতরে আপনার এটা আরো 5 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, তো প্রায় আপনার তাহলে আপনি চিন্তা করেন যে এটা 3 লক্ষ আমাদের হিসাবে প্রায় 3,70,000 কোটি টাকার মতো। তো এটা অনেক বড় টাকা আর কি। হ্যাঁ, তো সেই টাকাটা যখন বেড়ে যায় এই অর্থ বছরে যেটা একটা বিষয় ঘটেছে সেটা হলো যে একই সাথে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি থেকে অনেকটা টাকা তুলে নিয়েছেন যখন তারা ডলার বিক্রি করেছে। হ্যাঁ, আমি টেকনিক্যাল জিনিস বুঝাচ্ছি আপনাকে। যখন আপনি ডলার বিক্রি করবেন রিজার্ভ থেকে তখন তার এগেনস্টে তো কেউ টাকা দিয়ে এটা কিনেছে, তখন টাকাটা আবার বাজার থেকে অর্থনীতির ভিতর থেকে উঠে যায়, ফলে অত বড় সমস্যাটা তৈরি হয় নাই। কিন্তু সামনের অর্থ বছরে রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করার সুযোগ সরকারের নাই। যদি তারা আইএমএফ এর শর্ত মানেন, যদি ওনারা স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে চান, এটা এখন মানে আমাদের অর্থনীতির জন্য একটা যদি সুরক্ষা কবচ রাখতে চান যতখানি নিচে এটা থাকা যা সম্ভব এটা সেইখানে অথবা তারও নিচে বোধ হয় হয়তো নেমে গেছে, এই যে আশঙ্কাটা আছে। পরিষ্কার হিসাবটা এখনো নাই, কারণ অনেক বড় এরিয়ার আছে, কত টাকা বাকি আছে আমরা জানি না। তো এখন সামনের বছর যদি এই জায়গা থেকে ঋণ ওনারা নিতে চান তখন এই টাকা যে একদিকে দিয়ে আরেকদিকে তুলে নেওয়ার জায়গাটা ওইটা বন্ধ হয়ে যাবে। সুতরাং তখন এটার মূল্যস্ফীতির উপরে সরাসরি চাপটা পড়ার অনেক সম্ভাবনা আছে। এখন সরকার আগামী বছর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবেন কিনা সেইটা স্পষ্ট করে বলেন নাই, কিন্তু যারা নীতি নির্ধারক আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সবাই বলছেন যে এইটা কোনো ইনফ্লেশনারি প্রেশার বা মূল্যস্ফীতির উপর চাপ তৈরি করবে না। কিন্তু অর্থনীতির সূত্র বলে বা অর্থনীতির বিশ্লেষণ বলে যদি এই ধারা অব্যাহত থাকে এইটা মূল্যস্ফীতির উপরে নেতিবাচক প্রভাব পড়বে, আরো বাড়াই দিবে আর কি মূল্যস্ফীতি। তো বাড়িয়ে যদি দেয়, যে এই চেষ্টাটাও ওনাদের আছে মূল্যস্ফীতি কমানোর এবং আমরা চাই যে জিনিসপত্রের দামটা কমুক, সেইটা কিন্তু তখন আর থাকবে না। তো ওই চ্যালেঞ্জটা তখন বড় আকারে আসবে। সেই কারণে আমরা বলছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেবার ক্ষেত্রে সরকারকে আরো বেশি সতর্ক হবার দরকার আছে। জি, একদমই শেষের দিকে চলে এসেছি, সময় স্বল্পতা রয়েছে। আপনার কাছে শেষে মানে একজন অর্থনীতিবিদ হিসেবে, গবেষক হিসেবে কিছু পরামর্শ, এই বাজেট নিয়ে কিছু পরামর্শ দিয়ে আজকের আয়োজনটি শেষ করব। আমি 3 ধরনের পরামর্শ দিতে চাই। একটা হলো যে আমি মনে করি যে সরকারের যেই বরাদ্দ এবং আয় ব্যয়ের যে লক্ষ্যমাত্রাগুলো আছে এটাকে বাস্তবসম্মত জায়গায় নামিয়ে আনা উচিত এবং এটার ভিতরে বেশি লক্ষ্য দেওয়া উচিত যেই জায়গাতে আমাদের দরিদ্র মানুষরা, যারা সীমিত আয়ের মানুষ আছেন তাদের দিকে যেন বেশি যায়। যেমন খাদ্য বাজেট বা ওএমএস এর মতন জায়গাগুলোয় এই বছরে যা বরাদ্দ ছিল সামনের বছর এটা কমানো হয়েছে। আমি মনে করি না যে এটা কমানো উচিত। এই ধরনের প্রোগ্রামে আরো বেশি আমাদের বরাদ্দ দেওয়া উচিত, কারণ এটার একটা চাহিদা থাকবে, চাহিদা আছে, আর সেইটাকে মাথায় নিয়ে। তৃতীয় হলো আমি যেটা দেখেছি যে অনেক জায়গায় আমাদের যে কর যেই প্রস্তাবগুলো আছে সেগুলোর নেতিবাচক প্রভাব পড়বে দরিদ্র মানুষের প্রতি, আমাদের দেশের যে বিনিয়োগ আছে সেই জায়গায়। সেই রকম জায়গা থেকে সেগুলোকে আমরা প্রত্যাহার করার কথা বলছি। এটা 2,000 টাকা হতে পারে, এটা আমার
যে সিমেন্টের ভিতরে হতে পারে আমার পেট্রোলিয়াম প্রাইসের উপরে যে সম্পর্ক মানে সেই শুল্কটা নতুন করে আসছে সেইটা এই পুরো প্রক্রিয়ার ভিতরে আছে। চতুর্থ জায়গা হলো যে আমি মনে করি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে আমাদের সেগুলোর আমদানির উপর থেকে এটা আগামী অর্থ বছরের জন্য যে আমদানি পর্যায়ে যে করগুলো আছে বা স্থানীয় পর্যায়ে যে করগুলো আছে সেগুলোকে রদ করা হোক। এটাকে রদ করা হলে এটাকে কিছুটা হলেও এটার ইতিবাচক প্রভাব পড়বে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং সার্বিকভাবে এটা অর্থনৈতিক যে আমাদের পরিচালনা, মানুষের যে জীবনযাত্রা তার মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সুতরাং এই জি। 4টি প্রস্তাব আমি রাখছি। আর জি, সর্বশেষ অসংখ্য ধন্যবাদ। একটা কথা সর্বশেষ না বললেই হয় না, সেটা হলো জি, জি। আমাদের সম্পদ খুবই সীমিত এবং আমাদের সম্পদের একটা যদি ভালো ব্যবহার না থাকে, সুশাসন না থাকে এবং একটি নীতির সাথে আরেকটা নীতি যদি সমন্বিতভাবে না আসে তাহলে আমাদের একটা নীতির সুফল ওইটা আমরা সরাসরি পাবো না। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিকুল ইসলাম খান আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বাজেট নিয়ে আসলে অনেক আলোচনা করা যায়। সময় স্বল্পতার কারণে আসলে আপনার কাছ থেকে আমরা শুনতে পাইনি। আশা করি সামনে আরো শুনতে পাবো এবং এই যে পরামর্শগুলো আমরা পেয়েছি সেই পরামর্শগুলো আমাদের বাজেটে যখন পাস করা হবে সেগুলো সংস্কার হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বাজেট আলোচনা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। এতক্ষণ আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে উত্থাপিত বাজেটে কিছু সংস্কার প্রয়োজন এবং সংস্কারের পাশাপাশি যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো আসলে প্রয়োগের জায়গাটি থাকতে হবে জনগণের কথা, থাকতে হবে উন্নয়ন, থাকতে হবে এখন যে বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ রয়েছে সেগুলো থেকে কিভাবে সমাধানটি পাওয়া যায় সেগুলো হোক বাজেটে। পাশকৃত বাজেটটি আসলে জনবান্ধব হোক সেই আশায় আমরা থাকছি। ধন্যবাদ সকলকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।